তুবা আগের থেকে কত সুন্দর হয়েছে, কি সুন্দর শাড়ি পরে গুছিয়ে রেখেছে নিজেকে, একদম পাক্কা মোহনীয় রমণী। আহফিন নিজেকে স্থির করতে চাইল, পাশ ফিরে তাকিয়ে মৃদু হাসলো, ফের সামনে তাকালো। না, সে সত্যিই দেখছে তার সামনে তার ভালোবাসা, সেই পরিচিত আর কাঙ্ক্ষিত মুখ। 5 বছর পর তুবাকে দেখে ভেতর থেকে কত শত আবেগ ভেসে উঠছে উথল সাগরের ঢেউয়ের মতো, তার নিজের থেকে ভালো আর কেউ বুঝবে না। মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে তার, কিন্তু নিমেষেই মিলিয়ে যায় সেই হাসি। তাওফিফা দৌড়ে গিয়ে তুবাকে জড়িয়ে ধরে বলল, মাম্মাম। তুবাকে দেখে যতটা অবাক হয়েছিল তার চেয়েও 1000 গুণ বেশি বিস্মিত হয়েছে মাম্মাম ডাক শুনে। তুবার মেয়ে তাহফিবা, তার মানে তুবা। আহফিন নির্জীব শরীরটা নিয়ে 2 কদম পিছিয়ে গেল। তার চিন্তা শক্তি তো আসছে না তুবা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। মাম্মাম, এটা আমার হিরো আঙ্কেল, আসো পরিচয় করিয়ে দিই। তুবার ভেতরটা মরিচা পড়তে পড়তে ঝাঁঝরা হয়ে যাওয়ার মতো লাগছে। কি যে কষ্ট আর জ্বালা পোড়া হচ্ছে ভেতরটায়। ও মাম্মাম। তুবার চোখ পানিতে টলমল করছে, দৃষ্টি সামনে থাকা কান্নারত সেই অতিপ্রিয় মানুষটার দিকে। ইচ্ছে করছে কাছে গিয়ে চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরতে। বুকে ব্যথা হচ্ছে ভীষণ। তোমার প্রাণ শক্তি দিয়ে ঢোক গিলে দাঁতে দাঁত কাটলো, তারপর তাহফিবার হাত ধরে হাঁটতে শুরু করলো। অথচ শরীরে এক বিন্দু শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে এখনই বুঝি ঢলে পড়বে জমিনের বুকে। তোমাকে চলে যেতে দেখে আহফিন নিজেকে শক্ত করলো। ভেতরে সুপ্ত রাগটা পিন পিন করে নড়তে শুরু করেছে। চোখ মুখ শক্ত করে সে তুবাকে ডাকলো, পিছু যেতে যেতে তুবাকে ডাকতে লাগলো। তার সবটা জানতে হবে, কি করে তুবা নতুন করে সবকিছু শুরু করতে পারলো। একবারও কি তার কথা মনে পড়লো না? দ্রুত পায়ে যেতে যেতে আহফিন তুবা তুবা বলে ডাকতে লাগলো। তুবা এত করে চেয়েও পারলো না আহফিনকে একটাবার দেখার লোভ সামলাতে। সে ভেবেছিল তাওফিবার হিরো আঙ্কেল আহফিন। ভাবনাটাই আজ ঠিক হলো। মনে মনে চেয়েছিল লুকিয়ে একবার দেখবে আহফিনকে, কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝলো না সে। হঠাৎ কেনই বা জোরে মেয়েকে ডাকতে গেল সে জানে না। ভেতরে যে এখন ঝড় হচ্ছে তা থামবে কি করে, বারবার কেনই বা ভুল করে সে। কাল সারা রাত ধরে তুবা আহফিনের ডায়েরি পড়েছে। এক মুহূর্তের জন্য চোখের পানিটা লুকায়নি তার। টপ টপ করা পানিতে ডায়েরির প্রতিটা পৃষ্ঠা ভিজেছে। নিজেকে বড্ড অপরাধী লেগেছে। সে ভুল করেছে, সে অনেক আগেই বুঝতে পেরেছিল, কিন্তু আহফিন যে ঠিক করেছিল এমনও নয়। আহফিন তার সবটা না শুনেই চরিত্রের দাগ কেন টেনে দিয়েছিল সেদিন। ভেতরটা আবার ভারী হয়ে আসতে লাগলো। দাঁত কিটে নিজেকে কঠিন শক্ত করার চেষ্টা করে তাহফিবাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। ওদিকে আহফিন গলা ছেড়ে তুবা আর তাহফিবাকে ডাকতে লাগলো। তুবা তো একবারও পিছু ফিরছে না, আর তাহফিবা নিষ্পাপ অবুঝ ফুলের মতো তার দিকে বারবার তাকাচ্ছে। তুবার পিছু যেতে যেতে আহফিন তার বাড়ির সামনে পর্যন্ত চলে এসেছে। তবুও একবার তুবা পিছন ফিরে তাকালো না। মেয়েকে টেনে নিয়ে গিয়ে গেট লাগিয়ে দিয়ে ভেতরে চলে গেল। আহফিন চাইলেই অর্ধ প্রাচীরের দেয়ালটা টপকে ভেতরে যেতে পারে, কিন্তু তবুও গেটের ওপার থেকে চেঁচিয়ে ডাকছে তুবাকে। তুবার সাথে তার কথা আছে, সে জানতে চায় এসবের মানে। ঘন্টাখানেক এখানে দাঁড়িয়ে আহফিন ডেকেও তুবার খোঁজ পেল না। ওদিকে তুবা ঘরের ভেতরে চুপচাপ বসে আছে। সামনে মন মরা হয়ে বসে আছে তাহফিবা। রাগের মাথায় খুব বকেছে মেয়েকে, মারতে চেয়েও মারেনি। সে কিছুই বুঝতে পারছে না এসবের, তার ছোট মস্তিষ্কে এসব বড় প্যাচ ঢুকছে না। চুপচাপ গাল ভার করে বসে আছে মায়ের সামনে। তাওফিবার পাশেই রিমা দাঁড়িয়ে আছে। সে আহফিনের ব্যাপারে সব জানে। তোমাকে বার কয়েক বলেছে আহফিনকে ভেতরে আনতে। তখন সে রিমার দিকে রাগে লোকে তাকাতেই চুপ করে যায় সে। এতিম রিমার দায়িত্ব সে কবে থেকেই নিয়েছে তুবা। নিজের বড় বোন আর একমাত্র অভিভাবক মনে করে তাকে, তাই তুবার কোনো কথাই অমান্য করে না রিমা। তুবা, তুমি আমার সাথে একটু কথা বলো। আমি তোমার কাছে জানতে চাই, আমার প্রশ্ন উত্তরগুলো দিয়ে যাও। আমাকে ছেড়ে তুমি কি করে আবার নতুন করে শুরু করতে পারলে? একবারও কি আফিন নামের মানুষটাকে মনে পড়লো না তোমার? এতটা নিষ্ঠুর কি করে হতে পারলে? মাঝে আমার ভুল ছিল, তাই বলে তুমি? তুবা, আমার প্রশ্ন উত্তর দাও। তাফিবা কি সত্যি তোমার মেয়ে? তাফিবার বাবাকে? তোবা, আমি তোমার নতুন স্বামীর নাম জানতে চাই। তোবা প্লিজ বাইরে আসো। তোবা বলো, তাফিবার বাবা কে, নাকি রনি? তুবা চোখ মুখ কঠিন করে লম্বা কদমে এগিয়ে গেল ঘর থেকে। গেট খুলে তুবা এসেই আচমকা ঠাস করে একটা চড় বসিয়ে দিল আহফিনকে। হঠাৎ এমন ঘটনায় প্রস্তুত ছিল না সে। বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে আহফিন। কি
কি মনে করেন কি আপনি নিজেকে? কেন আমার বাড়ির সামনে এমন চিৎকার চেঁচামেচি করছেন? কি চাই আপনার? আফরিন তীক্ষ্ণ চোখে তাকালো তুবার দিকে। জ্বরের কথা বেমালুম ভুলে সে তুবাকে বলল, আমার চা পাওয়ার সবটা জোরে শুধু তুমি আছো। থামুন, বন্ধ করুন আপনার এসব। আমি আপনার এইগুলি আর নিতে পারছি না। আপনি এখান থেকে যান। যাবো না। কেন যাবেন না? কেন যাবেন না বলুন? তুবা কেমন অস্থিরতা নিয়ে জোরে জোরে কথাগুলো বলছে তাকে। আমি আপনাকে চিনি না আপনাকে। আপনি এখান থেকে চলে যান। আফরিন দাঁত কেটে তুবার বাহু চেপে ধরলো। তাফিবা কার মেয়ে? বলো, তাফিবা কার মেয়ে? তুবা সর্বশক্তি দিয়ে আফরিনকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল। চেঁচিয়ে বলল, আপনার লজ্জা করে না এসব বলতে? ছি! আমার চেয়ে আপনার মন মানসিকতা আরো নিচু। আর আপনার লজ্জা করবে নাই বা কেন? আপনি তো আমার চরিত্রে দাগ কেটে দিয়েছেন, উপাধি দিয়েছেন আমি নষ্ট চরিত্রের মেয়ে। আমার সাথে নাকি সংসার করতে পারবেন না আপনি। আমার চরিত্রের ঠিক নেই, তাহলে আমার বাসার সামনে আপনার কি? চলে যান এখান থেকে। তোবা, আমি ভুল করেছিলাম। আমি ভুল? কোনটা ভুল আফরিন? আপনার সবকিছুই কি ভুল ছিল? ওটাকে আপনি ভুল বলেন? আফরিনের বলার মতো কিছুই নেই। সে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ভালোবাসায় বিশ্বাস করতে হয় আফরিন। আর আপনি অবিশ্বাসের বেড়া জালে ঘিরে ফেলেছিলেন আমাকে। এতবার বলেছিলাম আমাকে একটু সময় দিন, দিয়েছিলেন? দেননি, বরং অবিশ্বাস করে গেছেন। আমি ভুল করেছিলাম, আপনাকে জানানো দরকার ছিল আমার। জানাইনি সেদিন, পারিনি, কারণ আমি জানতাম আপনাকে জানালে কোনো মতেই রাজি হতেন না। এটা স্বাভাবিক, কিন্তু মানুষ হিসেবে আমারও একটা মায়া আছে। হয়তো নারী জাতির মায়ার কারণেই এত প্রবলেম। আর রনিকে আমি সেদিন মানা করেই দিতাম, কিন্তু সে আপনার কসম দেয়াতে এটা না করে আমি আর পারিনি। কিন্তু আপনি আমার কথা না শুনেই চলে এলেন ওখান থেকে। তারপর কি করলেন? আমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন। সেখানে কি লেখা? আমার চরিত্র নষ্ট। আমাকে লেম দিয়েছেন, বুকে টেনে তুলেছেন, আরো কত কি। আমাকে আপনি ডিভোর্স দিতে চান। সেদিন না আমি সাইন করে দিয়ে এলাম, তারপর সব শেষ হয়েছে কথা। এখন আপনি যান, এখান থেকে চলে যান আপনি। চোখের পানি পড়তে পড়তে এক নাগারে কথা বলে দম নিল সে। ভেতরটা রীতিমতো কাঁপছে। খুব বেশি কষ্ট হচ্ছে। আমি স্বীকার করে নিচ্ছি, আমি এগুলো বলে ঠিক করিনি। হয়তো পরিস্থিতি আমাকে অবিশ্বাস করতে বাধ্য করেছে। তোবা, একবার ভেবে দেখো, আমার জায়গায় নিচে দাঁড়িয়ে দেখো। সেদিন আমি ওগুলি করলে তুমি কি করতে? তুমি কি অবিশ্বাস না করে আমাকে সুন্দরভাবে মেনে নিতে? থমকে গেল তুবা। সত্যি এটা কখনো সে চিন্তা করেনি। সে ওই জায়গায় থাকলে কি করতো তা জানে না। মাথাটা এখন শূন্য লাগছে। তবুও অবচেতন মন আফরিনের বলা সেদিনের কড়া কথাগুলোই মনে করাচ্ছে। অভিমানের পাহাড়টার ওজন ক্রমশ আরো ভার হয়ে উঠছে। বলো তোবা, তুমি কি করতে তখন? ভালোবাসা মানুষকে অন্য কারোর প্রতি মায়া দেখানো দেখলে কতটা চলতে তা আমার ধারণাই নেই তোবা। আমি অসহায় ছিলাম। আমার মনে হচ্ছিল তুমি পরিবর্তন হয়ে যাচ্ছ। তোমাকে হারানোর ভয় ছিল মনে। তোমার চেয়ে আমাকে আর কে ভালো জানে তোবা? তুমি তো জানো আমার রাগটা একটু বেশি, সামলাতে পারি না নিজেকে। রাগের বশে বলে ফেলেছিলাম, তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিয়ে চলে আসবে? তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আশপাশ ঝাপসা দেখতে শুরু করেছে। কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আফরিন তার হাত ধরে নিল। হ্যাঁচকা টানে নিজের দিকে ফিরিয়ে বাহু আঁকড়ে ধরে জিজ্ঞেস করলো, এত বড় শাস্তি কেন দিলাম আমায়? একটু চিন্তা করলে না আমি তোমাকে ছেড়ে বেঁচে থাকবো কি করে? তুমি তো দেখি বেশ সুখী আছো, হয়তো স্বামী সন্তান নিয়ে বেশ আছো। তোমার রাগে কিংবা অভিমানে চোখ বন্ধ করে নিল। আফরিন তাকে ঝাঁকিয়ে আবার জিজ্ঞেস করলো, তাফিবা কে তোবা? বলো, তাফিবা কে? কি করে তুমি পারলে এমনটা? কথাটা শেষ করার আগেই তুবা আবার ফের ঝাটকা দিয়ে সরিয়ে দিল আফরিনকে। গলা ছেড়ে বলল, তাফিবা আমার মেয়ে। ও আমার মেয়ে, শুনেছেন আপনি? ওর বাবা মা সব আমি। ওকে একাই জন্ম দিয়েছি, একা বড় করেছি, আর সেটাই করব। ওর আর কাউকে দরকার নেই, দরকার নেই কাউকে। এসব জেনে আপনার কি? কেউ না আপনি ওর, কেউ না। তাফিবার শরীরে আমি বাদেও তাফিন নামের একটা মানুষের রক্ত বইছে, কিন্তু ওর বাবার দরকার নেই। ওর জন্য ওর মাই যথেষ্ট। চলে যান এখান থেকে। তুবা এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আফরিন নির্জীব নির্বাক। তার মনে হচ্ছে আসমান ভেঙে তার মাথার উপর এসে পড়েছে। শেষের কথা শুনে নিজেকে সামলাতে পারছে না সে। 2 পা পিছিয়ে গেল। নিঃশ্বাসটা গলায় এসে যেন আটকে গেছে। বুকের বাঁ পাশে যে মাংসপিণ্ডটা আছে, যার নাম হৃৎপিণ্ড, সেটা থেমে থেমে ওঠানামা করছে। সেখানে চিনচিন একটা ব্যথা হচ্ছে।
একদমই সহ্য করতে পারছে না আহফিন। অতি কষ্টে শুকনো গলাটা ঠোঁটের লালা দিয়ে ভিজে নিল সে। ঢোকটাও যেন গিলতে পারছিল না। চোখগুলো এখন অনেক ঝাপসা হয়ে আসছে। তাওফিবা তার মেয়ে, তার রক্ত চলাচল করছে তাওফিবার শরীরে। নিজের মেয়েকে নিজেই চিনতে পারল না। আহফিন ধপ করে জমিনের দেয়াল ঘেঁষে বসে পড়ল। ঠোঁটগুলো অনবরত কাঁপছে। হঠাৎ গলা ছেড়ে বিকৃত স্বরে চিৎকার দিয়ে উঠল আহফিন। সেই চিৎকার তোমার বুকে ছুরিকাঘাত করলো। কানগুলোতে গরম তেল ফেলে দেওয়ার মতো জ্বলে উঠল। আহফিনের চিৎকার করা কান্নাগুলো তার চোখের পানি আর বুকের কষ্টকে দ্বিগুণ করে দিচ্ছিল। চোখ বন্ধ করে মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে তুবা। চলে আসার সময় নিজেও জানতো না তার মাঝে আরেকটা প্রাণ আছে। তাওফিবাকে 2 মাসের গর্ভে নিয়ে সিলেট এসেছিল সে। কম কষ্ট সহ্য করতে হয়নি তাকে। মায়ের একটা চেইন আর বালা দুটো বন্ধক রেখে শুরু করেছিল নতুন করে। দিনের পর দিন না খাওয়া পরিশ্রম আর চেষ্টায় আসছে স্বাবলম্বী। কিন্তু এখন বোধগম্য হারাতে বসেছে রাগ আর অভিমানের বসে। সে জানে না কি করবে এখন, কিন্তু ভেতরটা যে ফেটে বেরিয়ে আসতে চাইছে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। আফি নিজের কান্না থামিয়ে চোখ মুছে নিল। মাটি থেকে উঠে দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করলো। বাধা হলো দ্বার। দরজায় অনবরত ডেকে চলেছে তুবাকে। তাওফিবাকে সে জড়িয়ে ধরতে চায়। মেয়েকে কাছে পাওয়ার কত সেই আকুতি আহাজারি, কত বেদনাময় দৃশ্য। মাম্মাম, হিরো আঙ্কেল কাঁদছে কেন? ও মাম্মাম, হিরো আঙ্কেলকে ভেতরে আসতে দিচ্ছে না কেন? সোফা থেকে টেনে তুললো তাওফিবাকে। কপাল থেকে চুল সরিয়ে চুমু খেলো। তারপর স্নিগ্ধ স্বরে বলল, মাম্মাম, তুমি না বলতে তোমার পাপা কোথায়? সবার বাবা আছে, তোমার কেন বাবা নেই বলতে না? হ্যাঁ মাম্মাম, আমার বাবা কোথায়? কোথায় আমার পাপা? যাকে তুমি হিরো আঙ্কেল বলো সে তোমার আঙ্কেল নয়, উনি তোমার পাপা। তোমার বাবা সে তাহফিন। তাওফিবা অস্থির স্বরে বলতে লাগলো, আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। না, তুমি বাবার কাছে যাবে না। আমি যাব। তুবা ধমক দেওয়াতে তাওফিবা কান্না শুরু করলো। দরজার ওপর থেকে সব কথাই শুনছিল আহফিন। মেয়ের কান্না শুনে ভেতরটা মরিচিকার মতো হাহাকার করছে। ফেটে যাচ্ছে বুকটা। এক নাগারে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলো, তুবা, দোহাই লাগে, দরজা খোলো। আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও, ও কাঁদছে, প্লিজ দরজা খোলো। ভেতর থেকে আওয়াজ না পেয়ে এবার রেগে মেগে আহফিন আবার বলল, তুমি যদি দরজা না খোলো আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। দরজাটা খোলো, আমাকে আমার মেয়ের কাছে একটু যেতে দাও। ধারস্থ গলায় তুবার জবাব পাওয়া গেল, আমি দরজা খুলবো না। আপনার আবার কিসের মেয়ে? কোথায় ছিলেন এতদিন? একটু আগেই তো উল্টাপাল্টা কথা বলছিলেন। এখন আমি বলার পর মেয়ের প্রতি দরদ বেড়ে গেছে? চাই না আমাদের কাউকে, চলে যান আপনি। আমাকে কেন বুঝতে চাইছো না তুমি? কেন তো নিষ্ঠুর হয়ে যাচ্ছ আমার প্রতি? আমাকে এত বড় শাস্তি দিও না তুমি। অনুরোধ তোমাকে, আমার মেয়ের কাছে আমাকে যেতে দাও। ও আমার কাছে আসার জন্য কাছে দুবা, প্লিজ যেতে দাও আমাকে আমার মেয়ের কাছে। কান্নার স্বরে বলতে বলতে আহফিন নিচে বসে পড়ল। হঠাৎ ঝুমধারে বৃষ্টি নামলো। ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে। বর্ষণের শব্দে চারিদিক মুখরিত করে তুলেছে। অন্ধকার রাত, তার মধ্যে সেই যোগসূত্রের বৃষ্টি। এমনই এক বর্ষার মুষলধারে বৃষ্টি ভেজা রাতে তাদের দেখা হয়েছিল। প্রথম মিলন হয়েছিল। মনে গেঁথে গিয়েছিল মুখ। আজ আবার সেই বৃষ্টি। সেদিনের বর্ষার এক রাতের মতোই কি আজও একত্রিত হওয়া সম্ভব? পরিবেশ পরিস্থিতি কি তাই চায়? জানালার ঝাপটা হাওয়ায় আসা বৃষ্টির পানি ঘরকে ভিজিয়ে তুলছিল। জানালা লাগাতে গিয়ে তুবার সামনে তাকিয়ে বৃষ্টি ভেজা আহফিনকে দেখে চমকে উঠল। সে ভেবেছিল আহফিন বোধহয় চলে গেছে, কিন্তু এ কি, আহফিন তো বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছে, তবু ওখানে দাঁড়িয়ে আছে। তুবা স্পষ্ট দেখছিল আহফিন কাঁপছে ঠান্ডায়। তোর ভেতরে মায়ের চেয়ে বেশি রাগ হলো। এই লোকটা বড্ড জেদি। আগেও জেদ ছিল, এখনো আছে। সারা রাত ভিজবে, অর্ধেক মরে যাবে, তবু এখান থেকে সরবে না। রাগে দাঁত কটমট করতে করতে তুবার দরজা খুলে দিল। আহফিন ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছিল তুবাকে। বৃষ্টির পানি মাথা বেয়ে চোখে পড়তে লাগলো। মিটিমিটে চোখের আভায় দেখা যাচ্ছে তুবাকে। মিটিমিটে চোখের আভায় দেখা যাচ্ছে তুবাকে। ওই তো তুবার গাল ফুলে আছে। তার আগের মতোই কি রাগ হলে গাল ফুলে যায়? নাকের ডগাও কি লাল হয়ে আছে? তুবা কিছু না বলে দরজা থেকে সরে ভেতরে চলে গেল। এক বিন্দু হেসে আহফিন মৃদু পায়ে ভেতরে গেল। দরজায় পা রাখতেই তাহফিবা বাবা বলে দৌড়ে এলো। এসেই জড়িয়ে ধরল আহফিনকে। ভিজে শার্টের পানিতে তাহফিবাও ভিজে যাচ্ছে, কিন্তু বাবার গলা ছাড়ছে না। তার মুখে মিষ্টি হাসি। খুব শক্ত করেই ধরছে, বুঝতে পারছে আহফিন।
বারবার বাবা বাবা বলে ডাকছে শুধু। আহফিন চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েকে জড়িয়ে। এটা কতটা সুখের আর তৃপ্তির কান্না সে কাউকে বলে বোঝাতে পারবে না। আহফিনের কান্নার ঝলকে উপর টান উঠে যাচ্ছে এবার, আর চোখে তাকিয়ে তাকিয়ে তুবা দেখছে। ভেতরটা তারও ভার হয়ে আসছে। রক্ত কি চাইলে আলাদা করা যায়? এই ভালোবাসা কিভাবে ছিন্ন করবে সে? চোখের কোণার পানিটা মুছে নিল, নিজেকে শক্ত করে কাট কাট গলায় তাহফিফাকে বলল, তুমি ভিজে যাচ্ছ তাহু, ভেতরে গিয়ে চেঞ্জ করে নাও। একটু থেমে আবার বলল, আর কাউকে বলে দাও জামা কাপড় খুলে টাওয়াল পেঁচিয়ে নিতে, নয়তো নিউমোনিয়া হয়ে আমাদের বাড়িতে পড়ে থাকতে হবে। ও সব জ্বালা নিতে পারবো না। তুবা ভেতরে চলে গেল। যার আগে রিমাকে ইশারা করলো, সেও মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। আহফিন মেয়েকে বুক থেকে উঠিয়ে চোখে মুখে সহস্র চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। আমার মেয়ে তুই, আমার রক্ত, আমার মেয়ে। আবার জড়িয়ে ধরলো তাহফিফাকে। আমি ভুল করে ফেলেছি আম্মু, আমার টুনটুনি ময়না পাখি, সরি এতদিন তোমার থেকে দূরে থাকার জন্য। তোর মাম্মামটা না খুব পচা, খুব। মাম্মাম মোটেও পচা নয়, মাম্মাম এখন রেগে গেছে। মাম্মাম 5 বছর আগে থেকে রেগে আছে। মৃদু গলায় বলল আহফিন। তুবা কি জবাব দেবে বা এখান থেকে চলে যাওয়ার জন্য জোর খাটাবে? মৃদু গলায় বলল আহফিন। মেয়েকে যতই জড়িয়ে ধরছে বুক যেন শীতল হয়ে উঠছে, স্বাদ মিটছেই না। মুখে 4-5 ধাপে অসংখ্য চুমু দিয়ে ফেলেছে, মনে হচ্ছে কলিজায় ঢুকিয়ে রাখতে। একেই বুঝি বলে রক্তের টান। লুকিয়ে লুকিয়ে তুবা সব দেখছে। আহফিনের চোখ মুখ লাল হয়ে ফুলে যাচ্ছে, নিশ্চয়ই জ্বর উঠবে সেই করে। আম্মু যাও, তুমি একদম ভিজে গেছো, কাপড় চেঞ্জ করে ঘুমাতে চাও। তুমি চেঞ্জ করবে না বাবা? ঠোঁট উল্টে আহফিন বলল, তোমার মাম্মাম কি আমার জন্য কাপড় চোপড় এনে আদর করে ঘরে তুলেছে নাকি? তাহফিফা কি বুঝলো কে জানে, দাঁত কেলিয়ে ফিক করে হাসলো। আহফিনা মৃদু হাসলো। তুবা অপলক তাকিয়ে রইল সেই হাসির পানে, যেন মরুভূমিতে এক ফোঁটা বর্ষার আভাস। তাহফিফা ভিতরে গেল। আহফিন আবার নিচ থেকে উঠল। এতক্ষণ টের না পেলেও শরীরটা এখন বেশ ঠান্ডা লাগছে, দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। ঠান্ডা আভা যেন হাড়কেও হিম করে দিচ্ছে। আস্তে আস্তে কাপা হাতে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো আহফিন। শার্টটা খুলে দরজার একপাশে রেখে দিল। তোবা ধ্যান ধরে তাকিয়ে আছে আহফিনের বুকের দিকে। কত শত রাত কেটেছে এই বুকে। এই বুকের উপর বালিশ হিসেবে না শুলে, ওই মানুষটার নিঃশ্বাসের গরম আভা মুখে না পড়লে তার ঘুমই হতো না। সবকিছু যেন তাজা লাগছে, সব স্মৃতি যেন চোখের সামনে ভাসছে তুবার। ভেতরটা কেমন আবেগে পুলকিত হতে শুরু করেছে তার। একটা টাওয়াল নিয়ে গিয়ে তুবা আহফিনের দিকে এগিয়ে দিল। আহফিন শান্ত চোখে দৃষ্টিতে তাকিয়ে রইল তুবার দিকে। সেই অনুভূতি, সেই আবেগ, সেই মোহ তুবাকে সেই আগের অজানা রাজ্যে নিয়ে যেতে লাগলো। সে আহফিনের অমন চাউনিতে ইতস্তত বোধ করছে, ঠিক যেমন মানুষটার সাথে দেখা হওয়ার প্রথম প্রথম লাগতো সেরকম। বুকের ধুকপুকানিটা সে আগের মতোই বাড়তে শুরু করেছে তার। তুবাকে এমন আবেগে মোহময় চোখে তাকিয়ে থাকতে দেখে আহফিন কয়েক কদম এগিয়ে গেল তার দিকে। আহফিনের এগিয়ে আসা দেখে তোমার বোধগম্য ফিরে এলো। মস্তিষ্ক কাজ করতে শুরু করেছে মোহতা ভেঙে। ঘন চোখের কালো পাপড়ি মিটিমিটি করে ফেলে 2 কদম পিছিয়ে গেল। ঢোক গিলে আমতা আমতা করে বলল, এটা পরে নিন, নয়তো অসুস্থ কোনো মানুষকে এখানে রেখে আমি টানতে পারবো না। আহফিন কোনো জবাব দিল না। সে এগিয়ে এলো আরো কাছে। তোমার 2, 3, 4 কদম পিছিয়ে যেতেই খাম্বায় গিয়ে আটকালো। আহফিন এক হাতে তুবার যাওয়ার পথ আটকালো। তোমার অন্য পাশ দিয়ে যেতে চাইলে আহফিন সেদিকে অন্য হাত দিয়ে খাম্বায় ঠেস দিল। এবার তুবার দূরে যাওয়ার সম্পূর্ণ পথ আটকা। তুবার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। কাপা চোখের পাতায় তুবা তাকালো আহফিনের দিকে। আহফিন আচমকা তুবার কপালে চুমু দিয়ে দিতেই সর্বাঙ্গে কেঁপে উঠল সে। আর শুকনো গলায় 1 ফোঁটা পানি। হে কি অনুভূতি তুবার শিরায় শিরায়। মৃদু গলায় বলল, সরি। তুবা কি জবাব দেবে বা এখান থেকে চলে যাওয়ার জন্য জোর খাটাবে? শরীরে কথা বলার মতো এক বিন্দুও শক্তি পাচ্ছে না সে। আহফিনের শরীরের স্পর্শে, ঠোঁটের পরশ, গরম নিঃশ্বাসে সে উষ্ণ হয়ে উঠছে ক্রমশ। চোখ বন্ধ করে অনুভব করতে চাইছে। হঠাৎ গলা খাকরিতে আহফিন তুবার হুঁশ এলো। দুজনেই দুদিকে সরে গেল। রিমা মিটিমিটি হাসছে। ইস, কি ভুল সময় না সে এসে পড়েছে। কি হতো একটু বাদে আসলে। নিজের কাছেই আফসোস হচ্ছে রিমার। হাতে 1 গ্লাস গরম দুধ। রিমাকে এভাবে চুপ থাকতে দেখে তুবা ধরে আসা গলায় বলল, রিমা গ্লাসের দুধটা ওনাকে খেতে বলিস, অসুস্থ হয়ে এই বাড়িতে থাকার বাহানা চলবে না। তুবা লম্বা কদমে চলে গেল ওখান থেকে। আহফিন জানে তুবার আগে নয়, বরং লজ্জায় চলে গেছে। নাকটা ফুলে উঠেছে তার, গালও লাল হয়ে গেছে। সুতরাং
তুবার মাঝে লজ্জার ঝাঁকে ঝাঁকে এসে বসেছে। কি ভেবে যেন এক চিলতে হাসলো আহফিন। একটু বাদে তুবা তাহফিবাকে ঘুম পাড়িয়ে সামনের রুমে গেল। বাইরে তখনও ঝুম বৃষ্টি, আর যেন বৃষ্টি কমার নামই নেই। আহফিনের গায়ে তখন শুধুমাত্র একটা টাওয়াল। সে আগের মতোই লাগছে সবকিছু তুবার কাছে। যখন সাদা তোয়ালে পেঁচিয়ে সবেমাত্র গোসল করে এসে আহফিন তার সাথে খুনসুটি করত, সেদিনগুলোর মতোই লাগছে সব। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তুবা। আহফিনের চোখের পলক যেতেই তুবা ঘাবড়ে গেল। চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টিতে তাকালো। আহফিন কিঞ্চিত হেসে বলল, নজর দিচ্ছ নাকি? চোয়াল শক্ত হয়ে এলো তুবার। ভ্রু কুঞ্চন করে সে আহফিনের দিকে তাকালো। অনেক কিছু বলতে চেয়েও বলল না। এই লোকটাকে এখন একটু লেম দেওয়া মানে বাদরকে মাথায় তুলে ফেলা। তুবা নাক সিটকে বলল, রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে ঘুমিয়ে যাবেন আপনি, আর কাল সকালেই নিস্তার দেবেন আমাদের। তুবা চলে যেতে নিলে আহফিন তার হাত শক্ত করে ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো। তুবাকে বুঝে ওঠার সুযোগ না দিয়েই সে তার কোমর পেঁচিয়ে আনলো হাতে। আরেকটু টেনে কাছে এনে মুখের সামনে গরম নিঃশ্বাস ফেলে দিল। এর আগে তুবা দাঁত কিতে বলল, ছাড়ুন আমাকে, লজ্জা করে না? যার চরিত্র খারাপ সেই মেয়েকে ছুঁয়ে দেখছেন। না করো না, তুমি জানো না পুরুষ মানুষের লজ্জা শরম কম। আহফিনের জবাবে তোমার রাগ করার কথা না হাসার সেটাই ভুলে গেছে। পুতুলের মতো তাকিয়ে আছে আহফিনের দিকে। আহফিনের মাথায় হয়তো শয়তান বাড়ি দিয়েছে, তাই বাঁকায় এসে সে তুবার গালের পাশে হাত রাখলো। কাছে এনে ঠোঁটে ঠোঁট বুলিয়ে দেওয়ার আগেই তুবা ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। বেহায়া বেশরম লোক কোথাকার, এমন করলে এক্ষুনি এই বৃষ্টির মাঝে বের করে দিব। তো আমি আসতে চেয়েছি নাকি? তুমি তো নিয়ে এলে। বিস্ময়ের চরম সীমায় উপনীত হয়েছে তুবা। এই লোক কি বলে? সে আসতে চায়নি? চোখ ছোট ছোট করে তুবা তার দিকে তাকিয়ে বলল, আল্লাহ, কি ডাহা মিথ্যে কথা! আল্লাহ সইবে না এসব কথা। আহফিন মুখ এমন ভাব করলো যেন সে সত্যি বলছে। আপনি বের হন, এক্ষুনি বের হন এখান থেকে। প্রশ্নে আসে না। রেগে গিয়ে তুবা জোর গলায় কথা বলতে শুরু করেছে। প্রশ্ন আসে না মানে? আপনি আমার বাসা থেকে বের হন, না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো। তো ডাকো। আপনি কিন্তু আমি তোমার হাজবেন্ড, এটা মাথায় রাখো ডিয়ার। হাজবেন্ড মাই ফুট! আমি না আপনাকে ডিভোর্স দিয়ে এলাম। ডিভোর্স? একটা সাদা কাগজে সাইন করে দিয়ে আসলে ডিভোর্স হয়ে গেল? সাদা কাগজ মানে? বলেছি না আপনি যা ইচ্ছা বসিয়ে নেবেন। হ্যাঁ বসিয়েছি তো। কপাল কুচকে জিজ্ঞেস করলো, কি বসিয়েছেন? ওই যে তুপ আমার বউ, মরার আগ পর্যন্ত কঠিন আঠার মতো লেগে থাকবো। আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছেন। আরে বাবা, আমার ভুল হয়েছে, তোমার ভুল হয়েছে, সমান সমান আমাদের দুজনেরই ভুল হয়েছে। এটা এখানে শেষ। এখন এটা নিয়ে ঘাটলে কি হবে? আমাদের দুজনের জন্য তো আর আমাদের মেয়ের ক্ষতি হোক সেটা কেউ চায় না। একবার সব ভুলে ফিরে এসো তুবা। আমি আর কখনো এমন করবো না, প্লিজ। সরি তুবা, আমি তোমাকে আর আমার মেয়ে চাই। তুবা কিছু বলতে যাবে অমনি আচমকা বিদ্যুৎ চমকে উঠল। বজ্রপাত হওয়ার আগেই তুবা দৌড়ে আহফিনকে জড়িয়ে ধরল। চোখ মুখ এক করে আহফিনের বুকে লুকিয়ে রয়েছে যেন। আহফিন কিঞ্চিত হেসে তুবাকে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। বিকট শব্দে তুবা নখ খামচে দিল আহফিনকে। আহফিন এত আবেগের ছয় আগের চেয়েও বেশি ঠোঁট প্রসারিত করলো। পরিবেশ ঠিক হলে তুবা আহফিনকে ছেড়ে দিল। জোরে দূরে ঠেলে সরে এলো সে। চুল ঠিক করতে করতে আহফিনের দিকে তাকালো। মৃদু এসে আহফিন নিজে থেকে বলল, আর কিছু করে তুমি আমার থেকে দূরে যেতে পারবে না। তোমাকে আর কোনো কারণেই যেতে দিবে না আফিন। তোমাকে বাকিটা জীবন তার সাথেই কাটাতে হবে। আমি তোমাকে সবটা দিয়ে চাই, তুমি শুধুই আমার। তুবা নির্বাক। হঠাৎ বর্ষণের এই বৃষ্টি ভেজা রাতে বিকট আওয়াজে আবার আকাশ ফেটে গর্জে ওঠা বজ্রপাতের ধ্বনি শোনা যায়।